একদিন পর ঢাকার কাছে ফের ভূকম্পন। এবার বাইপাইলে মাত্রা ৩.৩, কাটছে না আতঙ্ক। বিল্ডিং কোড ছাড়া ভবনের ছড়াছড়ি, চিহ্নিত করে কঠোর ব্যবস্থার ঘোষণা রাজুকের। আন্দোলনে জামাতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা বিএনপির। ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিল না করার আহ্বান। ভোটে অনিয়মের চেষ্টা হলে রুখে দেয়ার হুঁশিয়ারি জামায়াতের। দুদিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী। অভ্যর্থনা জানালেন ডক্টর ইউনূস। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা। পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক। 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে। শাহজালাল বিমানবন্দরে তেলেসমাতি চুরির 20 দিন পর ভাঙা ভোল্টেই ফিরল কিছু অস্ত্র। ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। আগুন নিয়ে এখনো প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। আমার মরা ছাড়া কোনো উপায় নাই। ভিসা থাকার পরও 3 মাসে সৌদি আরব যেতে পারেননি প্রায় 1 লাখ শ্রমিক। বিএমইটির বহির্গমন ছাড়পত্র জটিলতাকে দুষছেন ভুক্তভোগীরা। শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের একদিন না যেতেই আবারও ভূকম্পন। এবার উৎপত্তিস্থল রাজধানীর কাছে আশুলিয়ার বাইপাইল। মাত্র 3.3 মাত্রার এই ভূমিকম্পে আবহাওয়া অধিদপ্তর বলছে এটি নরসিংদীর ভূমিকম্পের আফটার শক। 100 বছরের মধ্যে এই অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই আবারও ভূকম্পন। এবারও উৎপত্তিস্থল রাজধানীর কাছে আশুলিয়ার বাইপাইল। শনিবার সকাল 10:36 হঠাৎই কেঁপে ওঠে পুরো এলাকা। ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে। মাত্রা কম হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও পরপর 2 দিন ভূকম্পনে আতঙ্কিত বাসিন্দারা। গতকালকে যে ভূমিকম্পটা হয়েছে তার থেকেও কিন্তু আজকে কোনো অংশে কমে নেই। 10:30টার দিকে আবার একটা ভূমিকম্প হয়েছে 3.3 মাত্রার। তখন থেকে আমরা একটু আতঙ্কের মধ্যে আছি। এরকম যদি প্রতিদিন ভূমিকম্প হয় তাহলে তো একটা ভয়ের ব্যাপার। ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর জানায় এর মাত্রা ছিল 3.3। এটি নরসিংদীর ভূমিকম্পের আফটার শক। 100 বছরের মধ্যে এই অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। 10:36 আবার একটা ভূমিকম্প হয়েছে, যেটার ম্যাগনিটিউড 3.3। গত 100 বছরে কিন্তু কোনো বড় ভূমিকম্প হয়নি। 100 বছর বা 100 বছর ধরে ভূমিকম্প একটা নির্দিষ্ট টাইমের পরে আবার সে জায়গায় হয়। এটাকে ভূমিকম্পের রিপিট টাইম বলা হয়। সেটা যদি আমরা বিচার করি সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকম্পের ঝুঁকি এই অঞ্চলে রয়ে গেছে। এর আগে শুক্রবার সকাল 10:38 নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এতে 10 জনের প্রাণহানি ও কয়েকশো মানুষ আহত হন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বহু ভবন হেলে পড়ার পাশাপাশি ফাটলও ধরে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ভূমিকম্পের পরদিনও পুরোপুরি আতঙ্ক কাটেনি রাজধানীবাসীর। এদিকে ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং ভেঙে 3 জন মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। এ সময় নকশা দেখাতে না পারায় ভবন মালিককে 7 দিনের সময় বেঁধে দেন তিনি। জানান ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে এখনো আতঙ্কে রাজধানীবাসী। পুরান ঢাকার সরু অলিগলি থেকে শুরু করে নতুন ঢাকার বহুতল ভবন, বিভিন্ন জায়গা থেকেই ভবনে ফাটল দেখা দেয়া ও বিল্ডিং হেলে পড়ার খবরে আতঙ্ক যেন কাটছেই না সাধারণ মানুষের। খাটের উপরে দাঁড়াইছিলাম, তখন ভূমিকম্পটা হয়েছিল, আমার মাথাটা ঘুরায় আমি নিচে পড়ে গেছি। আজকে যখন স্কুলে আসলাম, আমি যখন দাঁড়ায় ক্লাসে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, ওই সেম কাজটা আমার করতেছিল, মানে মাথাটা ঘুরাইতেছিল পুরো। মাঝে মাঝে ভাবি এই মনে আবার ভূমিকম্প হচ্ছে। যখন যে খবরে পাচ্ছি যে পরে আবার হতে পারে, তো এই আতঙ্ক কিছুটা এখনো ভিতরে কাজ করে। আতঙ্ক আর ভয় নিয়েই ভূমিকম্পে হেলে পড়া ভবনে অবস্থান করছেন বাসিন্দারা। ভূমিকম্পে আস্তরের যে জয়েন্টটা ছিল ওগুলার কিছু গুঁড়া পড়ছে, মানুষ একটু আতঙ্কিত হয়েছে। বিল্ডিং জন্মে থেকে এরকমই, এখন মানুষ ভূমিকম্প হওয়ার পর উপরের দিকে তাকাইতেছে। উপরে ফাঁকা ছিল, আসলে কিছুই না। এটা আমরা বিল্ডিং করার সময় উপরে গিয়ে টাচ করে নিছি, 2টা বাড়ির একসাথে করা যায় না, হয় বা কোনো নিয়ম আছে কিনা বলতে পারি না আমি।
কিন্তু আমাদের এটা মিলিতভাবে করা হয়েছে। শনিবার সকালে পুরান ঢাকার আরমানিটোলায় ভূমিকম্পের কারণে রেলিং ভেঙে ৩ জন নিহত হওয়ায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। এ সময় ভবনটির নকশা দেখাতে না পারায় ৭ দিনের সময় বেঁধে দেন রাজুক চেয়ারম্যান। নির্ধারিত সময়ে কাগজপত্র না দেখাতে পারলে ক্ষতিগ্রস্ত ভবনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন তিনি। রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজুক চেয়ারম্যান। এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাইতে পারেনি, বলছে ব্যাংকে আছে, তারা 7 দিনের সময় নিচ্ছে, বলছে বাড়ির মালিক লুকায় আছে, যে মহিলা আছে ওনাকে বলছি, উনি বলছে আমার 7 দিন সময় লাগবে, ব্যাংকে আছে, আপনি কালেক্ট করেন, 7 দিনের মধ্যে জমা দেন, নাহলে এই বিল্ডিংটা আমি বন্ধ করে দেবো। এইটাই শুধু না, আমি অনেক বিল্ডিংয়ে দেখবেন বলে যাব যে এগুলো যদি 7 দিন বা 10 দিনের মধ্যে রেকটিফাই না করে তাহলে আমি কিন্তু এই বিল্ডিংগুলো কাজ বন্ধ করে দেবো। আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি, তারা এগুলো অ্যাসেসমেন্ট করবে এবং সুপারিশ করবে এবং আমরা অতি দ্রুত এটা ব্যবস্থা। ভূমিকম্পের কারণে নয়, ভবন নির্মাণে অনিয়মের বিষয় নিয়ে রাজুকের চলমান কার্যক্রম আরও গতিশীল করা হবে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুক্রবারের ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকায় নিহত ৩ জন এবং উৎপত্তিস্থল নরসিংদীতে প্রাণ হারানো 2 জনকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এমন মৃত্যুতে শোকস্তব্ধ নিহতদের স্বজন ও প্রতিবেশীরা। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিভে গেল নিমিষেই। রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে মাথায় রেলিং চাপায় প্রাণ হারান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম। শনিবার সকালে মরদেহ বগুড়া শহরের সূত্রাপুরে গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের বিহ্বল হয়ে পড়েন স্বজনরা। ঈদগাহ মাঠে জানাজা শেষে নামাজগড় আঞ্জুমান ই মফিদুল ইসলাম কবরস্থানে তাকে দাফন করা হয়। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফিউলের মা নুসরাত। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে কালকে একটা দুর্ঘটনার কারণে তিনি মারা গেছে। আমরা শুনে খুব কষ্ট পেলাম। আর সারা বাংলাদেশের মানুষই এই ছেলেটার মৃত্যুতে অনেক শোকাহত, মর্মাহত। ছেলেকে নিয়ে বাবার বাজার করতে গিয়ে আর ফেরা হলো না। পুরান ঢাকার একই ঘটনায় মৃত্যু হলো 2 জনের। রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত বাবা ব্যবসায়ী আব্দুর রহিম ও ছেলে রিমনের মরদেহ শনিবার সকালে পৌঁছায় গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে। এ সময় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। আজ সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাসিন্দা হলেও চাকরির সুবাদে নরসিংদীতে থাকতেন দেলোয়ার হোসেন উজ্জ্বল। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর গাবতলী এলাকায় একটি ভবনের দেয়াল ধসে তার ভাড়া বাসার উপর পড়ে। এতে ছেলে হাফেজ ওমর সহ নিহত হন দেলোয়ার। গুরুতর আহত তার 2 মেয়ে চিকিৎসাধীন হাসপাতালে। গ্রামের বাড়িতে জানাজা শেষে তানিয়া গোরস্থানে তাদের দাফন করা হয়। ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে বের হইতে যেয়ে একটা 6 তলা নতুন নির্মাণাধীন ভবন, ওই ভবন থেকে উপরে 6 তলা ছাদের রেলিং ওইটা ভেঙে পড়ছে। শুক্রবার সকাল 10:38 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এতে এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছেন, আহত হন শতাধিক। রিমু সিদ্দিক, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। অবশেষে গড়ল সম্পর্কের বরফ। ওভাল অফিসে ট্রাম্প মামদানি বৈঠক। নিউ ইয়র্কের সমস্যা তুলে ধরে উদ্বেগ নবনির্বাচিত মেয়রের। সহযোগিতার আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের। জোটবদ্ধ থাকলেও গেল 10 বছরে হাসিনা বিরোধী আন্দোলনে দৃশ্যমান কোনো ভূমিকায় পাওয়া যায়নি জামায়াতে ইসলামীকে। ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিল না করতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। বলেন, মুখে নির্বাচনের কথা বললেও বিভ্রান্তি ও বাধা সৃষ্টি করতে চাচ্ছে একটি গোষ্ঠী। নির্বাচনের ডামাডোলে সরগরম রাজনীতির মাঠ। নিজ প্রতীকে প্রচারণার পাশাপাশি দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি। বলেন, পিআরের দাবিতে সোচ্চার দলটি এখন সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে, পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকডোল চলছে। গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া,
এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র বিরোধী একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে এখনো। একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে, বাধাগ্রস্ত করতে চাচ্ছে, অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে চাচ্ছে। বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে। এদিকে শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে কথা না বলে জনদাবির সঙ্গে একাত্ম হতে জামায়াতের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। একটা জরিপে দেখা গিয়েছে 70% মানুষ তাদের বাসায় পিআর নাকি চায়। আর একটা নিরপেক্ষ জরিপে দেখা গিয়েছে 56% মানুষ পিআর কি জিনিস বুঝে না। বিভ্রান্তিমূলক কোন জরিপ নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না। জামায়াত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো, জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে এক কর্মসূচিতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। নির্বাচনের ব্যাপারে সরকার যেহেতু খুব সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, তার সিদ্ধান্তে থেকে কোনো নড়চড় হবে না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। অতীতের মতো ভোটে অনিয়মের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে এক আয়োজনে কথা বলেন তিনি। সব জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্তের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দেন জামায়াত আমির। ইসলামের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। আগামী নির্বাচনে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলেও দাবি করেন ডক্টর শফিকুর রহমান। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে ব্যানারে আমরা দেখেছি, এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে, সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতির বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির তাবেদার বানানোর বিরুদ্ধে। 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সকালে শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা তাকে স্বাগত জানান। দুপুরে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন শেরিং তোবগে। সফরে ভুটানের সঙ্গে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানে স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার সকাল 8:15 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে 2 নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভুটানের প্রধানমন্ত্রী। এদিন দুপুর 1টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভুটানের এই নেতার একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। এরপর শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনায় প্রাধান্য পায় উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা সহ আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয়গুলো। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানা গেছে। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকের কথা রয়েছে শেরিং তোবগের। সফর শেষে আগামী 24 নভেম্বর ঢাকা ছাড়বেন ভুটানের প্রধানমন্ত্রী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এ যেন সিনেমাকেও হার মানানোর গল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ট্রং ভোল্টের তালা ভেঙে অস্ত্র চুরির 20 দিনের মাথায় ওই ভোল্টেই মিলল বেশ কিছু অস্ত্র। কিভাবে অস্ত্র গায়েব হলো, আবার কিভাবেই একই ভোল্টে ফিরে এলো তা নিয়ে কোনো উত্তর নেই কর্তৃপক্ষের কাছে। যদিও আগুন লাগার পর গঠিত তদন্ত কমিটি 33 দিন পরও রিপোর্ট দিতে পারেনি। SL মামুন ও রতন মজুমদারকে সঙ্গে নিয়ে রায়দুল ইসলাম শুভ রিপোর্ট। গত 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার প্রায়
একটি মাস পেরিয়েছে, এর মধ্যে ঘটে গেছে ভোল্ট থেকে অস্ত্র চুরির মতো ঘটনা। এর মধ্যে আবার নতুন একটি মোড় নিয়েছে এই অস্ত্র চুরির ঘটনায়। সেই ভল্টেই পাওয়া গেছে এই হারানো অস্ত্রগুলি। কতটা পাওয়া গেছে, কিভাবে হারালো আর কেনই বা ফিরে আসলো, এ নিয়ে প্রশ্ন জন্ম নিয়েছে। তার অনুসন্ধান করতে মাঠে নেমেছে সময় সংবাদ। 19 নভেম্বর সন্ধ্যা, বিমানবন্দরের আমদানি কুরিয়ারের সামনে পুলিশের গাড়ি। ভেতরে কয়েকটি সংস্থার উপস্থিতিতে চলছে বস্তায় থাকা পণ্যগুলোর তালিকা তৈরির কাজ। কয়েকদিনের নজরদারির পর এদিন সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল নতুন করে স্ট্রং ভল্টের মালামালের তালিকা তৈরি করা হচ্ছে তার দৃশ্য। নতুন কোনো কিছু পাওয়া গেছে না? বিমানের যারা যেটা দেয় সেটা সিজার লিস্ট করে এইটুকু বলতে। এটা আসলে একটা বিমান থেকে তথ্যটা আপনি নিলে ভালো হয়। কোন ইনভেন্টরি তো ওরা করছে, আমাদের দিল আর কি, না কপি এখন পর্যন্ত নাই আমাদের কাছে। এসব বিষয় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কথা বলতে গেলে তাদের কোনো কর্মকর্তাই আমাদের সাথে কথা বলতে রাজি হননি। ঘটনার এতদিন পর আবারও কিসের তালিকা তৈরি হচ্ছে? দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায় সেই বস্তায় ছিল কয়েকটি পিস্তল ও বেশ কিছু অস্ত্রের ভাঙা অংশ। এদের মধ্যে ব্যারেট্টা মডেলের পিস্তল ও অন্যান্য মডেলের বেশ কিছু অস্ত্রও পাওয়া যায়। এসবই হারিয়েছিল সে সময়। প্রশ্ন হলো, অস্ত্র কি এখানেই ছিল নাকি গায়েব করার পর আবারও ভল্টে যত্ন করে রেখে দেওয়া হয়েছে? এবার একটু পেছনে ফিরতে চাই আমরা। বিমানবন্দর থানায় একটি জিডি করেন গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ, যাতে বলা হয় ভল্টটির তালা ভাঙা হয়েছে, কিন্তু সে সময় কোনো মালামাল গায়েবের বিষয়টি উল্লেখ করা হয়নি। শুধু 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। গত 10 নভেম্বর সময় সংবাদে প্রচার হওয়া রিপোর্টে তুলে ধরা হয় ওই ভল্টে ছিল এক অস্ত্র ব্যবসায়ীর আমদানি করা একাধিক অস্ত্র, কিন্তু কোনো সংস্থা এ বিষয়ে সে সময় সঠিক তথ্য দেয়নি। তবে এই ব্যবসায়ী এখন জানাচ্ছেন যেসব অস্ত্র এখন পাওয়া গেছে তার মধ্যে তার অস্ত্রও আছে। তার দাবি 16টি পিস্তলের খবর তাকে জানানো হলেও এখনো মেলেনি 20,000 বুলেটের সন্ধান। বিমানের জিএম সাহেবের সাথে আমি ফোন দিয়েছিলাম, উনি বলছেন যে উনি শুনেছেন। জানতে পারলাম যে 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে, এটুকু জানতে পেরেছি। এত কিছুর পরও বিমানবন্দরের অগ্নিদগ্ধ স্থান, এমনকি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদাসীনতা লক্ষণীয়। দিনের আলোতে বাহিনীগুলোর নিয়মিত টহল জারি থাকলেও রাত হলেই ভুতুরে পরিবেশ কুরিয়ার সেকশন জুড়ে। সন্দেহভাজন মানুষের আনাগোনা আর টাকা পয়সার লেনদেন নানা প্রশ্নের জন্ম দেয়। এমনকি সিভিল এভিয়েশনের নির্ধারিত ময়লা ফেলার স্থান, তার ভেতরের এই দৃশ্য। স্ট্রং ভোল্টটি যেখানে ছিল তার 100 মিটারের মধ্যে দেয়ালের অংশ ভাঙা তো বটেই, পুরো দেয়াল জুড়ে থাকলেও কিছু অংশে নেই কাঁটাতারের বেড়া। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পরিবর্তিত রাজনৈতিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় বিচার বিভাগকে নীতিগতভাবে স্থির ও নিরপেক্ষ থাকতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতা মাথায় রেখে দক্ষিণ এশিয়ার অংশীদার হিসেবে কাজ করতে চায় বাংলাদেশ। সকালে 3 দিন ব্যাপী বে অফ বেঙ্গল কনফারেন্সের উদ্বোধনীতে প্রধান বিচারপতি বলেন, সংবিধানের মর্যাদা রক্ষা করতে হবে। বাংলাদেশের সংস্কার দীর্ঘমেয়াদী করতে হলে শাসন ব্যবস্থা শক্তিশালী করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বঙ্গোপসাগর ঘিরে একটি কৌশলগত কেন্দ্রবিন্দু হচ্ছে, তবে বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। বহির্গমন ছাড়পত্র জটিলতায় আবারও সংকুচিত হয়ে যেতে পারে সৌদি আরবের শ্রম বাজার, এমন শঙ্কা জানিয়ে রিক্রুটিং এজেন্সি মালিকরা বলছেন, বিএমইটির নতুন নিয়মের জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে বাজারটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। রাজনৈতিক সরকার ছাড়া সমাধানের কোনো পথ দেখছেন না অভিবাসন বিশেষজ্ঞরা। সাইফুল ইসলামের রিপোর্ট। সিলেটের বাসিন্দা মামুন মিয়া বিএমইটিতে দাঁড়িয়ে জানাচ্ছিলেন শ্রমিক হিসেবে সৌদি যেতে কতটা বাধার মুখে পড়েছেন তিনি। 3 মাস ভিসা মেয়াদের মধ্যে পার হয়েছে 2 মাস, বাকি সময়ে বিএমইটি থেকে ছাড়পত্র পাবেন কিনা তা নিয়ে বাড়ছে শঙ্কা। বিএমইটি মেম্বার না হয় তাহলে আমি তো মরবো, আমার ফ্যামিলি কি হবে আমি নিজেও জানি না স্যার। শুধু মামুন নয়, এমন ভুক্তভোগী অনেকে। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার বেসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। অলরেডি আমার জবটাও ছেড়ে দিয়েছে, আমি বেকার ঢাকাতে বসে আছি। জায়গাটা বিক্রি করে দিয়েছি, কিছু টাকা সুদেও আনতে হয়েছে, টাকা টুকা জমা দিয়ে ভিসা বাইর করছি। আজকে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু ভিসার মেইন পাওয়ার হচ্ছে না।
আগে কোনো একটি কোম্পানিতে কাজ করতে যেতে চাইলে 24 জন শ্রমিককে একক ভিসার আওতায় বিবেচনা করা হতো। এক্ষেত্রে বহির্গমন ছাড়পত্র পেতে তেমন কোনো জটিলতা ছিল না। এর বেশি হলে গ্রুপ ভিসায় তাদের ছাড়পত্র দিত বিএমইটি। কিন্তু গেল ফেব্রুয়ারি মাসে জারি করা এক পরিপত্রে জানানো হয় সর্বোচ্চ 5 জনকে বিবেচনা করা হবে একক ভিসায়। শুধু তাই নয়, সৌদি চেম্বারের সত্যায়ন ছাড়া দেয়া হবে না কোনো ছাড়পত্র। 5-এর অধিক হইলে তোমরা চেম্বার অফ কমার্স এবং এম্বাসি অ্যাটেস্ট করে আনো। তো এখন একটা প্যাসেঞ্জার সৌদিয়ান থাকে এম্বাসি থেকে 2000-2500 কিলো দূরে, সে তো এম্বাসি অ্যাটেশন করতে আসবে না একটা ভিসার জন্য। একটা ভিসার মেয়াদ হচ্ছে 90 দিন। প্রত্যেকটা এজেন্সিতেই পাসপোর্ট আছে, যে ভিসাগুলো সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে, কিন্তু বহির্গমন ছাড়পত্রের জন্য আমরা প্রেরণ করতে পারছি না। বিএমইটির তথ্য, গেল বছর সৌদি গেছেন 6,28,564 জন শ্রমিক। সেখানে এবছর নভেম্বর শেষ হওয়ার আগেই এ সংখ্যা দাঁড়িয়েছে 6,45,895 জনে। রিক্রুটিং এজেন্সি মালিকদের দাবি, নানান রকম জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে এই বাজারটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। 1 থেকে 5-এর দায়িত্ব তো আমি নিচ্ছি, তাহলে আমি 6 থেকে 24-এর দায়িত্ব আমি নিচ্ছি। তা আপনি 6 থেকে 24-এর মধ্যে এম্বার্গো দেওয়াটা এটা একটা হাস্যকর বিষয়। কিছু বিষয় আমাদের বাংলাদেশের জন্য ইস্যু করেন, কিছু পাকিস্তান, কিছু ইন্ডিয়া, কিছু নেপাল। বাকি 3টা দেশ থেকে কর্মী চলে দিয়ে অলরেডি কাজ করতেছে, আর আমার কর্মীটা এখনো অনিশ্চয়তার মধ্যে সে যেতে পারবে কিনা। কোণঠাসা করতে 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 এটা বন্ধের উপক্রম করে ফেলেছে। ওই যে অমুক আইন তমুক আইন, এইটা আমি ওইভাবে দেখি না, আমি দেখি এটা একটা চক্রান্ত। দেশটিতে বাড়ছে ভিনদেশি শ্রমিকদের চাহিদা। এমন বাস্তবতায় দ্রুত সময়ে ভিসা জটিলতা দূর করতে না পারলে অন্য দেশ সৌদি বাজার দখলে নিবে বলে যুক্তি অভিবাসন বিশেষজ্ঞদের। এখন কেন করা করি, কারণ এখন এটার সাথে রাজনীতিটা যুক্ত হয়েছে। কাজে এই প্রবলেমগুলোর সমাধান কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারের ভিসা জটিলতা দূর করতে বিএমইটির কোনো উদ্যোগ আছে কিনা তা জানতে সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে রুদ্ধদ্বার বৈঠকে প্রথমবার মুখোমুখি হন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুইজন। নিউ ইয়র্কের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আইসিই সহ ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে উদ্বেগ জানান নবনির্বাচিত মেয়র। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিন পর ঢাকার কাছে ফের ভূকম্পন। এবার বাইপাইলে মাত্রা 3.3, কাটছে না আতঙ্ক। বিল্ডিং কোড ছাড়া ভবনের ছড়াছড়ি, চিহ্নিত করে কঠোর ব্যবস্থার ঘোষণা রাজুকের। আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা বিএনপির। ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিল না করার আহ্বান। ভোটে অনিয়মের চেষ্টা হলে রুখে দেয়ার হুঁশিয়ারি জামায়াতের। এবং দুদিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানালেন ডক্টর ইউনূস। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা, পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।